হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পড়ছে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 30টির মতো ইউনিট কাজ করছে। এই মুহূর্তে আমরা স্টুডিওতে আমাদের একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে। নজরুল কবির আপনি আছেন আমাদের স্টুডিওতে। নজরুল ভাই, আপনাকে সময় স্টুডিওতে স্বাগতম। এবং আপনি দেখতে পাচ্ছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি আমাদের একমাত্র বিমানবন্দর যেটি আমরা আন্তর্জাতিক মানে প্রথম থেকে ব্যবহার করে আসছি। এর আগেও বেশ কয়েকবার ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এর মতো আজকের মতো এত ভয়াবহ দুর্ঘটনা আমরা সাক্ষী হইনি। এবং এরকম একটি অবস্থার মধ্য থেকে এটিকে আপনি কি বলবেন? এটিকে দুর্ঘটনা না কোনো নাশকতা, বা আপনি কি কোনো কিছু আশঙ্কা করছেন? না, আমার কাছে মনে হয় এটা ব্যবস্থাপনার একটা ত্রুটি। প্রথমত এরকম এটা একটা কেপিআই, একটা এতগুলো দেশের থেকে আমদানি করা জিনিসগুলো যে কার্গোতে আছে সেগুলো বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন কোম্পানির জন্য যারা এনেছে এরা কিন্তু এটা ভবিষ্যতের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য কাজ হবে। প্রশ্ন হয়, আপনি যেটা বললেন, বিভিন্ন ধরনের স্পেকুলেশন থাকতে পারে, এটা কি নাশকতা, নাকি এটা দুর্ঘটনা, নাকি এটা অন্য কোনো কিছু, না আমাদের বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য কেউ কাজ করছে। যাই ঘটুক না কেন, আমার কাছে মনে হয় যে এটা একে তো ব্যবসা বাণিজ্যর জন্য একটা বড় ক্ষতিকর হলো, দ্বিতীয়ত হলো দেশের সুনামের ক্ষেত্রে এবং নিশ্চয়তার ক্ষেত্রে একটা বড় ধরনের কোশ্চেন মার্ক। নজরুল ভাই, আপনি বলছিলেন যে সুনামের ক্ষেত্রে আমাদের একটি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সুনামের ক্ষয়ক্ষতি হওয়ার আগে আমাদেরকে তো সতর্ক করা হয়েছিল, এবং মাত্র 2 সপ্তাহ হয়নি তার আগে একটি জাতীয় দৈনিক প্রতিবেদন প্রকাশ করেছে যে এটি একটি বড় অব্যবস্থাপনার মধ্যে রয়েছে, এবং কার্গো হ্যান্ডলিংয়ের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটি কার্যত অচল অবস্থায় আছে প্রায় 5 বছর। এটা আপনি যেটা বলেছেন, এই বিষয়গুলো আপনি যদি দেখেন, সরকারি যে সমস্ত ব্যবস্থাপনাগুলো আছে তার মধ্যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দেশের বিভিন্ন কারণে আমাদের এইটার যে সতর্কতামূলক ব্যবস্থার কথা বলেছেন, এটা যারা নেয়নি, সমাধান করেনি, সেটা সঠিক এটার ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের অ্যাকাউন্টেবিলিটির অনেক অভাব থাকে। আমরা যে দায়িত্ব পালন করি না কেন, সেই দায়িত্বে আমরা যে অবহেলা হচ্ছে, এটা কিন্তু আর একটা ফলাফল বেরিয়ে আসছে এখান থেকে। আপনি যেটা বললেন, এটা সতর্কতা করার পরেও সতর্ক হয়নি বা সেটার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তারই ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এটা একটা দুর্ঘটনা তো বটেই, বরং বাংলাদেশের ইমেজের প্রশ্নে এটা একটা বড় ধরনের ইমেজের প্রশ্ন একটি বড় কথা বলছেন। এর মধ্যে যুক্তরাজ্য তারা কার্গো হ্যান্ডলিং বন্ধ করেছে অনেক আগেই, এবং তার পাশাপাশি অস্ট্রেলিয়া এবং জার্মানি তারাও এই কার্গো হ্যান্ডলিং বন্ধ করেছে, এবং যুক্তরাষ্ট্র মাঝে মাঝে কিন্তু কার্গো হ্যান্ডলিং বাংলাদেশের সাথে চালাবে কিনা, সেটি ফ্লাইট পরিচালনা করবে কিনা, সেটি নিয়ে নানান রকমের কথা বলে থাকে। আপনি আমাকে একটু বলবেন যে আপনারা তো সেখানে বিভিন্ন সময় যান, কার্গো ভিলেজে মালামাল বিষয়ে আনা নেওয়া করেন বা পরিচালনা করেন, সেখানে অব্যবস্থাপনা কি এতদিনে আপনাদের কোনো কিছু চোখে পড়েছে বা আপনারা কর্তৃপক্ষের নজরে এনেছেন? আমরা বিভিন্ন সময় আমাদের চেম্বারের মাধ্যমে আমরা আমাদের মেম্বার কোম্পানি যারা এই সমস্ত আমদানিগুলো কাজ করেন, আমরা বেশ অনেকবারই সতর্ক করেছি। আমরা বলেছি যে এই ব্যবস্থাপনাটাকে আরেকটু আন্তর্জাতিক মানের করা এবং ডিজিটালি এটাকে ট্র্যাকিং করার ব্যবস্থা করা, কিন্তু এটা যেভাবে ম্যানেজ করা হচ্ছিল সেটা আসলে কোনো আন্তর্জাতিক মাপকাঠিতে পড়ে না। সো এই ব্যাপারে আমাদেরও কিছু আপত্তি ছিল। আপনারা বিদেশেও বিভিন্ন সময় ভ্রমণ করেন, সেখানে গিয়েও দেখেন সেখানকার বিমানবন্দরের ব্যবস্থাপনা, সেই বিমানবন্দরের ব্যবস্থাপনার সাথে বাংলা এবং নিরাপত্তার সাথে বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা এবং ব্যবস্থাপনার কি ধরনের ত্রুটি লক্ষ্য করা যায় বা আপনি কি দেখছেন? আসলে এটা গ্রসলি কম্পেয়ারেবল না, তবে আমাদের আধুনিক আয়নের জন্য নতুন টার্মিনাল তৈরি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এখানে অনেক বেশি উন্নত সেবা দেওয়া যাবে। কিন্তু কম্পেয়ার করতে গেলে আপনি যদি বড় বড় বিমানবন্দরগুলো দেখেন, হিথ্রো এয়ারপোর্ট প্রতি মিনিটে 2-3টা করে প্লেন উঠানামা করতেছে, এবং টোকিওতে বড় বড় বিমানগুলো উঠানামা করছে, এবং ফ্রিকোয়েন্সি আমাদের চেয়ে অনেক বেশি। কিন্তু আমাদের এমনি রানওয়ে সংকট আছে, বিমানবন্দরের কাঠামোগত সংকট রয়ে গেছে, এবং সবচেয়ে বড় হচ্ছে ব্যাগেজ হ্যান্ডেলিং অ্যান্ড কার্গো হ্যান্ডেলিং। এই জায়গাটার কমপ্লেইন আমরা বহুদিন ধরে পেয়ে আসছিলাম। এটা আসলে কম্পারেবল না। আমরা যেই সেবাটা উন্নত দেশে পাই, আমাদের দেশের ব্যাপারে এই জায়গাটা সঠিকভাবে ব্যবস্থাপনা করার জটিল কিছু না। একবার শুনেছিলাম যে একটা বিদেশি কোম্পানিকে
দায়িত্ব দেওয়ার কথা ছিল যে পুরো এয়ারপোর্টের ব্যবস্থাপনাটা করার জন্য, কিন্তু আমাদের এখানকার যারা সিবিএ বা অন্যান্য কর্মচারী ইউনিয়ন আছে তারা এটা করতে দেয়নি। নজরুল ভাই, থার্ড টার্মিনালও এই বিষয় নিয়ে কিন্তু বেশ ঝামেলার মধ্যে আছে এবং পুরো ব্যবস্থাপনা বিদেশি একটি কোম্পানির কাছে দেওয়ার কথা, সেটি নিয়ে কিন্তু নানান রকমের সমস্যা তৈরি হচ্ছে এবং আমাদের এখনকার যে এক্সিস্টিং ব্যবস্থা আছে সেটিও বিমান কিন্তু সেটি করতে দেয়নি, আপনি যেটা বলছিলেন। কিন্তু সেখানকার নিরাপত্তা নিশ্চয়তার বিষয় নিয়ে যেমন বলছিলাম, তেমনি পণ্য আনা নেওয়ার সময় সেখানে কোনো নিরাপত্তা নিশ্চয়তা কি আছে আমাদের কার্গো হ্যান্ডেলিংয়ের যে ওয়্যার হাউসে? আমার দৃশ্যত আমি যেটুকু অবজার্ভ করেছি, আমার কাছে মনে হয়েছে এটা অপ্রতুলতা অনেক বেশি, এখানে সেরকম নাই। আরেকটি, আজকে যেহেতু আগুনের ঘটনা ঘটেছে, আমরা আগুন নিয়ে যদি একটু বেশি করে কথা বলতে চাই, অন্যান্য বিষয় নিয়ে হয়তো কথা বলবো আরও পরে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দুপুর 2:30টা থেকে এখনো পর্যন্ত বিকাল 5টা, অর্থাৎ 2.5 ঘন্টার বেশি সময়। এত, তার মানে আগুনের ভয়াবহতা আমরা অনুধাবন করতে পারছি। 30টির বেশি ইউনিট কাজ করছে, আমাদের সহকর্মীরা সেখানে আছেন, তারা হয়তো আরও ভালো বলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছে যে সেখানে বিভিন্ন রকমের বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ ফুটছে, অর্থাৎ যেগুলো প্যাকেটজাত ছিল বা অন্য অন্য জায়গা থেকে এসেছে। অনেক কেমিক্যাল আমদানি করা হয়, অনেক র মেটেরিয়াল আমদানি করা হয়, এগুলি সবাই দাহ্য পদার্থ, এবং সেই জায়গাগুলোতে যদি আগুন ধরে যায় তাহলে এটা নেবানো অনেক কঠিন হবে, এবং এটা যেভাবে ছড়াচ্ছে এটা আসলে এখন আশঙ্কার বিষয়। এবং এই যে প্রতিবেদনের কথা আপনাকে একটু আগে বলেছিলাম যে 5 বছর ধরে সেখানে মানে অগ্নি নির্বাপন ব্যবস্থা হ্যাঙ্গার কমপ্লেক্সে অচল অবস্থা প্রায়, এবং 6টি ফায়ার পাম্প, ফোম লাইন, ধোঁয়া শনাক্তকরণ যন্ত্র, এগুলো কিছুই সচল নেই। এবং যেখান থেকে পানির পাইপটা, সেই পানির পাইপেও বেশ কিছু লিকেজ পাওয়া গেছে। অর্থাৎ ফায়ার সার্ভিস কিন্তু প্রত্যেক বছরে একটি প্রতিবেদন দেয় প্রত্যেকটি বড় বড় প্রতিষ্ঠানের বিষয়ে। এখানে বিমানবন্দরের বিষয়ে প্রত্যেক বছর একটি করে প্রতিবেদন দেয়, তাদের আপডেট একটি প্রতিবেদন জমা দেয়। সেই জমা দেওয়ার ফলে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো সংস্কারের কথা বলে। সেরকম কোনো সংস্কার কি হয়েছে, আপনার কি মনে হচ্ছে? না, আমাদের বাংলাদেশে আপনি দেখেন প্রতিটা জায়গায় যখন কোনো সংকট হয়, কোনো বড় অগ্নিকাণ্ড হয় বা কোনো বিপর্যয় হয়, বাড়ি ধসে বা বিল্ডিং ধসে পড়ে যায়, তখন বেরিয়ে আসে যে কি কি সমস্যা আছে। একইভাবে বিমানবন্দরে এরকম হবে, এটা কিন্তু একেবারে আনএক্সপেক্টেড। তো যে কারণে আমি মনে করি যে এই রুটিন চেকিংটাও আমাদের কাছে এখন মনে হচ্ছে যে সঠিকভাবে ছিল না। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা কেন শিকার হলাম, বা এই পরিস্থিতিটা আসলে কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের হতে পারে? কেন হলাম, ধরেন এটা অনেক বিশ্লেষণের বিষয় আছে, তবে এটুকু বোঝা যাচ্ছে যে অর্থনীতির একটা বড় ধরনের ক্ষতিগ্রস্তর দিকে আমরা যাচ্ছি, কারণ বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ফ্যাক্টরির কাঁচামাল আমদানি করা হয় এয়ার কার্গোতে, সেগুলো ছিল। সেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানির কেমিক্যাল আছে, এর আগেও বলেছি, অন্যান্য ধরনের আছে, যেগুলো কিন্তু খুব সেন্সিটিভ ম্যাটেরিয়াল। সেন্সিটিভ ম্যাটেরিয়ালগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আলাদা করে রাখা হয়, অন্য ম্যাটেরিয়ালগুলোর সাথে রাখা হয় না। এই জায়গাগুলোতে কতখানি সিস্টেমেটিক আমাদের কার্গো হ্যান্ডলিংয়ে, এটা আসলে ভেবে দেখার বিষয় এবং খুঁজে দেখার বিষয় যে আসলে আমরা সেইভাবে আন্তর্জাতিক মানের ভাবে আমাদের এই আমদানিকৃত পণ্যগুলোকে আমরা সংরক্ষণ করছি কিনা। আজকে যে অগ্নিকাণ্ডটা হয়েছে, কিসে থেকে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো অনেক প্রশ্ন। কিন্তু ওখানে যে মালামালগুলো ছিল, আগে আমাদের স্ক্যানার নষ্ট ছিল, আমি যদি ভুল না করে থাকি, স্ক্যানার নষ্ট ছিল এবং সেই স্ক্যানার নিয়ে বেশ কয়েকটি দেশ আপত্তি করেছিল, এবং সেই আপত্তির পরেও আমরা সেই স্ক্যানারটি যথাযথ ব্যবস্থা করতে পারিনি। সেটা বেশ কিছুদিন আগের কথা। জি। এবং এরকম শুধুমাত্র স্ক্যানার নয়, এবং এই কার্গো হ্যান্ডেলিং নিয়ে আমাদের দীর্ঘদিনের অব্যবস্থাপনার কথা বহির্বিশ্ব, বিশেষ করে উন্নত বিশ্বের বেশ কয়েকটি দেশ বলে আসছে বারবার, এবং আমাদের সেই যথাযথ মান উন্নয়ন করার জন্য তারা নিজেরা এসে ভিজিট করে গেছে, এবং তারা ফাইন্ড আউট করে গেছে যে কোন কোন জায়গাতে আমাদের ব্যবস্থাপনা নতুন করে করতে হবে, ঢেলে সাজাতে হবে। তারপরেও আমাদের কি এই বিষয়টা নিয়ে একদমই কোনো চিন্তাভাবনা ছিল না? আমাদের ব্যবসায়ী মহল যারা সেখানে চিন্তাভাবনা করে বা সেখানে যাতায়াত করে, কার্গো হ্যান্ডেলিং করে, তাদেরও কি সেরকম কোনো উদ্বেগ ছিল না? না, আমার কথা হচ্ছে, আমরা কিন্তু আমাদের দিক থেকে বারবারই বলেছি যে আজকে যে তথ্য প্রযুক্তির ডিজিটাল সিস্টেমে আমরা সব কিছু, পৃথিবীর সব জায়গায় কিন্তু হ্যান্ডলিং করা হয়, সেখানে আরএফআইডির মাধ্যমে চেকিং করছে, স্ক্যানারের কথা বলছেন, বিভিন্ন উন্নত মেশিনারিজ দরকার হয় এটার জন্য। তো এটা বারবার বিভিন্ন সংস্থা বলার পরেও কেন এটাতে গুরুত্ব দেওয়া হলো না? এটা যেটা অনেকেই বলছে এটা একটা কেপিআই,
হ্যাঁ, বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। এই স্থাপনাতে কোনো দুর্ঘটনা ঘটলে এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বড়। তো আমরা আজকে যে জায়গায় দাঁড়ালাম, আপনি যে বলছিলেন এতগুলো বিদেশি কার্গো এয়ারলাইন্সগুলো আপত্তি জানিয়েছে, তারা বাংলাদেশে কার্গো হ্যান্ডলিং বন্ধ করেছে, তো এইগুলো কিন্তু একটা ওয়েক আপ কল ছিল আমাদের জন্য। আমরা সেই ওয়েক আপ কলগুলোকে নিয়েছি না, আমরা এগুলোকে কর্ণপাত করিনি। এবং সবশেষ ওয়েক আপ কল আমি যেটা বলছিলাম যে এই 30শে সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই একটি গণমাধ্যম, এবং সেখান থেকে আমি দেখলাম যে দীর্ঘ 5 বছর ধরে যে অচল অবস্থা সেটি তারা পুরোপুরি তুলে ধরেছে। আমরা সাধারণত দেখি যে একটা দুর্ঘটনা ঘটলে আমরা গণমাধ্যম কর্মীরাও যেমন উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে কথা বলি, তেমনি আপনারাও বলেন, কিন্তু শেষ পর্যন্ত মানে যে অবস্থা সেই অবস্থায় থেকে যায়। এখনও কি এই অবস্থার মধ্যে থেকে আর কোনো মেসেজ আপনি দিতে চান যে অবস্থা সেই অবস্থা থাকবে, নাকি নতুন কিছু করা না? একটু আগে আমি বলছিলাম, বাংলাদেশে যখনই কোনো দুর্ঘটনা ঘটে, সেটা কোনো কারখানা ভেঙে পড়ছে বা পুড়ে যাচ্ছে, বা বিভিন্ন আমাদের পুরন ঢাকাতেও এরকম কেমিক্যালের উপর বিস্ফোরণ হয়েছে, সবসময় কিন্তু ওই যে আপনি যেটা বলছেন সবাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু এটার যে লং টার্ম একটা পার্সপেক্টিভ তৈরি করা এবং এটাকে আমরা দীর্ঘমেয়াদীভাবে আমরা এটার নিবিড় পরিচর্যা করা এবং প্ল্যান করা, এটা থেকে লেসন লার্ন করা, শিক্ষা নেওয়া যে আমরা ভবিষ্যতে এগুলো থেকে বেরিয়ে আসব। তো বাংলাদেশের এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট ফেলিউর, এটা একটা ম্যানেজমেন্ট ফেলিউর। এই ম্যানেজমেন্ট ফেলিউরটাকে দায়িত্ব নিতে হবে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে সবাইকে। কারণ হচ্ছে আপনি বলছেন 30শে সেপ্টেম্বরে একটা প্রতিবেদনে বেরিয়েছে এই অব্যবস্থাপনার কথা। তাই যদি হয় তাহলে আমাদের প্রায়োরিটিটা কি? আমাদের প্রায়োরিটি, বিমানবন্দরের প্রায়োরিটিটা হচ্ছে বিমানবন্দরকে নিরাপদ রাখা, বিমানবন্দরের যাত্রী এবং কার্গোগুলোকে নিরাপদে আমদানি এবং রপ্তানির ব্যবস্থার ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সাহায্য করা। সেই জায়গাতে যদি এরকম অসহায়ত্ব বোধ করতে হয় ব্যবসায়ীদের, তাহলে আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশে তাহলে ভবিষ্যতে আমাদের আর কি মেজার হবে। আজকের পর থেকে যদি আপনি একটা নিউজ যদি নিতে পারেন বা আপনারা নিতে চান, তাহলে যারা ব্যবস্থাপনায় আছে স্বয়ং উপদেষ্টার সাথেও কথা বলেন যে আমাদেরকে একটা স্বল্প ইমিডিয়েট অ্যাকশন এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ঠিক যেখানে আজকে দুর্ঘটনাটা ঘটলো তার কয়েক গজ বা একটি রাস্তা পার হলেই ঢাকা কাস্টমস হাউস, এবং কাস্টমস হাউসে পুরো ব্যবস্থাপনাটা করে থাকে। এবং আপনারাও যে ব্যবসায়ীরা যদি আনা নেওয়া করেন পণ্য, কাস্টমস হাউস সমস্ত ব্যবস্থাপনা করেন, সেখানে উচ্চ শুল্ক এবং এইচএস কোডের মাধ্যমে সব কিছুই দেওয়া হয়। বিনিময়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে তো এই অব্যবস্থাপনার বিষয়ে বারবার কথা বলার কথা। আপনারা কি সেই কথা কি ধরনের কথা বলেছেন? এখন আমরা আপনাদের সাথে সভা সেমিনারও হয় বিভিন্ন সময়। আমরা বিশেষ করে ধরেন কাস্টমস ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমাদের বেশ কিছু জটিলতা ছিল, যেগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই বিভিন্ন রেগুলেটরের সাথে কথা বলেছি। আমরা বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়েও কথা বলেছি। আমরা বলেছি যে আমাদের যে শুধু হ্যান্ডলিং না, কার্গো হ্যান্ডলিং না, এর পিছনে তো একটা সেবার জায়গা থেকেও মনে হচ্ছে সেবা পাচ্ছি না, মনে হয় যেন কমান্ড পাচ্ছি। যে অনেক সময় দেখা যায় যে সেবা না দিয়ে তারা বিভিন্নভাবে এই সমস্ত হ্যারাসমেন্ট করে। এই হ্যারাসমেন্টের ফলে যেটা হচ্ছে কস্ট অফ দি ড্যামারেজ বেড়ে যাচ্ছে, শুল্ক বেড়ে যাচ্ছে, শুল্কের সাথে ড্যামারেজ বাড়ছে। এবং এই জায়গাগুলো আমরা কিন্তু শুধু ঢাকা কাস্টম হাউস না, চিটাগং কাস্টম হাউস এবং অন্যান্য জায়গায় এই বিষয়গুলো নিয়ে আমরা একেবারে উপযুক্ত রেগুলেটরের কাছে তুলেছি। তারা এই বিষয়গুলোকে বলছে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা আসলে ব্যবস্থাটা রেজাল্টটা দেখতে চাই, আমরা কথা শুনতে চাচ্ছি না। আমরা চাই যে এইভাবে বিপজ্জনক সিচুয়েশনে দেশ যাতে না পড়ে। নুরুল ভাই, আমরাও আশা করছি যে সেরকম অব্যবস্থাপনা থেকে ফিরে এসে বাংলাদেশ নতুন করে কোনো কিছু করবে। আমরা আপনি আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।